শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। তো তোমাদের সাথে যেই চ্যাপ্টারটা আলোচনা করা শেষ করেছি সেটা হচ্ছে চ্যাপ্টার 10 তোমাদের নতুন বইয়ের এডিশন অনুযায়ী। তো আমাদের এই ধরনের ইকুয়েশন ছিল, হ্যাঁ। এই টাইপের ইকুয়েশন আমাদের বিষয়বস্তু ছিল হচ্ছে হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস লিখে দিচ্ছি স্যার, হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন with constant coefficient, হ্যাঁ। আমরা হচ্ছে এই টপিকটা শেষ করেছি লাস্ট ক্লাসে, উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তো এখন হোমোজেনিয়াস হতে গেলে আমি বলছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থাকবে তার ডান পাশটা জিরো হতে হবে, অর্থাৎ তার চেহারাটা হতে হবে এরকম। এই দেখো, এই পুরো জিনিসটাকে স্যার এইভাবে লিখতে পারি যে ফাংশন অফ ডি ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু আছে সেগুলো হচ্ছে এই যেটাকে আমি ফাংশন অফ ডি দ্বারা প্রকাশ করলাম, ফাংশন অফ ডি ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। এটা হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তো এখন যদি ইকুয়েশন যদি নন হোমোজেনিয়াস হয়, তো বলে দিলাম যে ইকুয়েশনটা নন হোমোজেনিয়াস। ওকে, নন হোমোজেনিয়াস, হ্যাঁ। তো দেখলাম নন হোমোজেনিয়াস, আচ্ছা হোমোজেনিয়াস। তো নন হোমোজেনিয়াস হলে কি হবে, জাস্ট ডান পাশটা, এই ইকুয়েশনের যে ডান পাশটা থাকবে, এই যে এই ইকুয়েশনের ডান পাশটা থাকবে হচ্ছে এক্স রিলেটেড কোনো একটা রাশি, তবে এই টাইপের রাশিগুলো আবার অনেক টাইপের হতে পারে। এই যে এই ধরনের রাশিগুলো অনেক ধরনের হতে পারে। ধরো এইখানে এক্স এর পরিবর্তে, এই জায়গাতে এক্স এর পরিবর্তে রাশিগুলো এমন হতে পারে, অনেক রকম হতে পারে। আমি 3-4টা রকম দেখাচ্ছি যে এই টাইপের হইতে পারে, হ্যাঁ। সাধারণত রাশিগুলো এই টাইপের হয়, এক্স এর পরিবর্তে এখানে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম বা এক্স টু দি পাওয়ার এম, এই টাইপের থাকে। ওকে, এই টাইপের থাকে বেশি, এক্স টু দি পাওয়ার এম এই টাইপের থাকে, ই টু দি পাওয়ার এক্স এই টাইপের থাকে, মানে এখানে এক্স এর পরিবর্তে এই টাইপের থাকে। অথবা এখানে থাকে হচ্ছে সাইন এক্স অথবা সাইন বি এক্স, অথবা কজ এক্স এই টাইপের থাকে, হ্যাঁ। অথবা জাস্ট একটু চেঞ্জ করে যদি দেখি সাইন এক্স, এখানে কজ বি এক্স হতে পারে, এখানে সাইন বি এক্স হতে পারে, এই টাইপেরও থাকতে পারে। আবার এই দুইটার অ্যাটাচমেন্ট হতে পারে, কিরকম, যে ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স অথবা ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স, এই টাইপেরও ইকুয়েশন হইতে পারে। আবার এর বাইরেও হইতে পারে, মানে আদার্স, মানে ইচ্ছা মতো হইতে পারে, মানে এক্স এর যে কোনো রাশি এখানে হইতে পারে। এখানে লিখে রাখলাম আদার্স, যেই কোনোটাই হতে পারে, বাট রাশিগুলো এক্স এর হবে। তো রাশিটা যদি এই রকমের হয়, লিনিয়ার ইকুয়েশনটা যদি এরকম হয়, আর ডান পাশে যদি এক্স এর রাশি থাকে, তখন আমরা তাকে বলবো হচ্ছে নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ওকে, গেল। এখন এগুলোকে আমরা কেমনে সলভ করব, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নন হোমোজেনিয়াস। এখন আমি তোমাকে একটা কথা আগে বলে নিচ্ছি, এটা একটু ভালো করে মনোযোগ দাও। ধরো তোমাকে আমি একটা বললাম, একটা রাশি, একটা ইকুয়েশন হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনের জন্য কি হবে, এক্স ইকুয়ালস টু 0 আর এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু কত, 2। তাহলে সমাধান কি পেলাম, সমাধান পেলাম 0 আর হচ্ছে 2। এর মানে কি, এর মানে হচ্ছে 0 যদি তুমি এই ইকুয়েশনে বসাও, তুমি যদি 0 বসাও, ভালো করে বুঝছো, এই ইকুয়েশনে 0 বসাইলে এই ইকুয়েশনটা সিদ্ধ হয়। এই যে 0 বসাইলে 0 ইকুয়াল টু 0 হয়, 2 বসাইলেও এই ইকুয়েশনটা সিদ্ধ হয়, কারণ 2 বসাইলে 2 মাইনাস 2 এখানে 0 হয়ে যাবে, এটা 0 ইকুয়াল টু 0। তার মানে 0 বসাইলেও সিদ্ধ হয়, 2 বসাইলেও সিদ্ধ হয়। এটা মজার ঘটনা হচ্ছে, এখানে যে 0 আর 2 আছে, তুমি যদি এই দুটোকে যোগ করো, এই দুটো সলিউশনকে যদি যোগ করো, যে 0 প্লাস 2 ফলাফল কত, 0, ফলাফল হচ্ছে 2। এই 2 দিয়েও কিন্তু ফলাফলটা ইকুয়েশনটা সিদ্ধ হচ্ছে। মানে আসলে বোঝাতে চাচ্ছে এটাই, যে কোনো একটা লিনিয়ার ইকুয়েশন, এটা কেবল লিনিয়ার ইকুয়েশনের জন্য পসিবল। লিনিয়ার ইকুয়েশন কি, যেগুলো গ্রাফ পেপারে শুধু সরলরেখা তৈরি করে। লিনিয়ার ইকুয়েশনগুলোর যে সমাধান পাওয়া যাবে, সেই সমাধানগুলোর যোগফলটাও ওই ইকুয়েশনকে সিদ্ধ করবে। এটা গুরুত্বপূর্ণ তথ্য। ওকে, তাহলে এইবার আমি এখানে বলতেছি, এটা গেল, এটা মনে রাখো। এখন ভালো করে বুঝো যে
আমার হচ্ছে নন হোমোজিনিয়াস ইকুয়েশন। তো নন হোমোজিনিয়াস ইকুয়েশনের প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকু, এই এতটুকু অংশ, এই এতটুকু অংশ কি, এই এতটুকু অংশ কি, এটা অনেকটা হোমোজিনিয়াস থেকে আসছে না? এটা হোমোজিনিয়াস থেকে আসছে না? আসছে না? তাহলে যখন তুমি এটাকে নন হোমোজিনিয়াস ইকুয়েশন বলবা, আমি আবারও বলতেছি, কথাগুলো ভালো করে শোনো, যখন তুমি এটাকে নন হোমোজিনিয়াস ইকুয়েশন বলবা তখন এই অংশটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটেড ফাংশন। এই অংশটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটেড ফাংশন। অ্যাসোসিয়েটেড ফাংশন। ওকে, তার মানে অবশ্যই এই অ্যাসোসিয়েটেড ফাংশন, এই যে এতটুকু হচ্ছে অ্যাসোসিয়েটেড ফাংশন, মানে এতটুকু, এই যে ফাংশন অফ ডি অফ ওয়াই ইকুয়ালস টু কত ছিল? 0। ভালো করে বুঝো, নতুন ইকুয়েশনটা হচ্ছে ফাংশন অফ ডি ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা হচ্ছে নন হোমোজিনিয়াস। বাট এই নন হোমোজিনিয়াসের বাম পাশটা কি বলতেছে? বাম পাশটা ছিল ফাংশন অফ ডি অফ ওয়াই ইকুয়ালস টু কত? 0। তাহলে ফাংশন অফ ডি অফ ওয়াই ইকুয়ালস টু 0, এইটা হচ্ছে আমাদের কি, এই নন হোমোজিনিয়াস ফাংশনের অ্যাসোসিয়েটেড ফাংশন। তার মানে এই অ্যাসোসিয়েটেড ফাংশনের অবশ্যই সমাধান থাকবে। তো অ্যাসোসিয়েটেড ফাংশনের যে সমাধান, আমি আবার বলতেছি, অ্যাসোসিয়েটেড ফাংশনের যেই সমাধান, সেই সমাধানটাই আমাদের চ্যাপ্টার 10-এ আমরা পড়েছিলাম হচ্ছে জেনারেল সলিউশন। ওটাই আমাদের জেনারেল সলিউশন হয়ে গেছিল, কারণ আমাদের এই টাইপের ইকুয়েশন ছিল, এই টাইপের ইকুয়েশনগুলোকে আমরা সমাধান করতাম, সমাধান করে যা পাইছিলাম সেটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন ছিল। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো মনে করে লিখলাম ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 5, হ্যাঁ, ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। ওই যে দেখো ফাংশন অফ ডি ইকুয়ালস টু ওয়াই ইকুয়াল টু 0, তুমি এটাকে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল ধরে তুমি যেই সমাধানটা পাইতা সেটা আমার জেনারেল সলিউশন হয়ে গেছিল। কিন্তু নন হোমোজিনিয়াস ইকুয়েশনের মধ্যে নিজে তো একটা ইকুয়েশন অলরেডি আসেই, যে ফাংশন অফ ডি অফ ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা তো একটা নিজে একটা ইকুয়েশনই। আবার পাশের বাম পাশটাও ইকুয়ালস টু 0, তার মানে বাম পাশের জন্য একটা আলাদা সলিউশন পাবো। ওকে, বাম পাশের জন্য একটা আলাদা সলিউশন পাবো, মানে অ্যাসোসিয়েটেড ফাংশনের জন্য একটা আলাদা সলিউশন পাবো, আর নন হোমোজিনিয়াসের জন্য আমি আলাদা একটা সলিউশন পাবো। তাহলে আমি এখানে বলতেছি, তাহলে সলিউশনটা আমার কেমন টাইপের হবে? এখানে লিখতেছি সলিউশন। এই নন হোমোজিনিয়াসের জন্য সলিউশনগুলো আসলে কেমন হবে? আমি এখানে উপরে কথাগুলো মুছে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নেই। আমার সলিউশন এখানে হবে দুই টাইপের। আচ্ছা, আমি এখানে লিখতেছি যে নন হোমোজিনিয়াসের জন্য সলিউশনটা কেমন হবে। সলিউশন, ওকে, সলিউশন আসবে দুই রকম। একটা সলিউশন আসবে নন হোমোজিনিয়াস, যেহেতু বাম পার্টটা যেহেতু পুরোপুরি হোমোজিনিয়াসের উপরে কানেক্টেড, হোমোজিনিয়াসের ইকুয়েশনের হচ্ছে যে অ্যাসোসিয়েটেড ফাংশন হচ্ছে এত, তাহলে সলিউশন আসবে দুই জায়গা থেকে। একটা আসবে অ্যাসোসিয়েটেড ফাংশনের সলিউশন থেকে আসবে, ওকে। আর একটা সলিউশন আসবে হচ্ছে কার কাছ থেকে? আরেকটা সলিউশন আসবে হচ্ছে নন হোমোজিনিয়াসের নিজের কাছ থেকে সলিউশনটা আসবে, ওকে। একটা আসবে অ্যাসোসিয়েটেডের কাছ থেকে, একটা আসবে নন হোমোজিনিয়াসের নিজের কাছ থেকে। এখন তো আমি ধরে নিচ্ছি অ্যাসোসিয়েটেড ফাংশনের যে সলিউশন সেটা হচ্ছে, অ্যাসোসিয়েটেড ফাংশনটা ছিল কত? ফাংশন অফ ডি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0, এটা হচ্ছে। আর নন হোমোজিনিয়াসের যে ইকুয়েশন সেটা হচ্ছে কত? যে ফাংশন অফ ডি ওয়াই, আচ্ছা এটাকে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ইকুয়ালস টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ধরে নিলাম, বা বড় হাতের এক্স, বা তুমি এখানে শুধু এক্স ধরে নাও, কোনো সমস্যা নেই, বড় হাতের এক্সই তুমি রাখো। এই পার্টটা মুছে দিচ্ছি। তার মানে আমার কথা হচ্ছে নন হোমোজিনিয়াসের যে সলিউশন, সেই সলিউশনটা দুইটা জিনিসের উপর কানেক্টেড। এই উপর লিখে দিচ্ছি নন হোমোজিনিয়াস সলিউশন। এই সলিউশনটা আসলে দুটো জিনিসের উপর কানেক্টেড, হচ্ছে অ্যাসোসিয়েটেড ফাংশন এটার উপর কানেক্টেড, নন হোমোজিনিয়াস নিজের উপর কানেক্টেড, ওকে। এখন ধরে নিচ্ছি যে এই অ্যাসোসিয়েটেড ফাংশনের সমাধান হচ্ছে, যেহেতু সমাধানটা আমরা ওয়াই কাছ থেকে বের করে, দেখো আগের সকল অঙ্কে আমরা কিন্তু লিখছিলাম যে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স বি এ ট্রায়াল সলিউশন। তো ধরে নিলাম এই ফাংশনটার সমাধান হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ইউ হচ্ছে একটা সমাধান, ধরে নিচ্ছি আর কি। তো ওয়াই ইকুয়ালস টু ইউ যদি একটা সমাধান হয়, তাহলে এই ওয়াই ইকুয়ালস টু ইউ দ্বারা এই সমীকরণটা কেউ সিদ্ধ হবে। তো সেই ফাংশনটা সিদ্ধ হচ্ছে, সে সিদ্ধ হলে কত হবে? বলতে পারি যে সুতরাং যে ফাংশন অফ ডি ওয়াই এর মান হচ্ছে কত বলো তো? ওয়াই এর মানটা কত? ওয়াই এর মানটা হচ্ছে ইউ, তাহলে ইউ ইকুয়ালস টু 0। মানে আমি ধরে নিলাম যে অ্যাসোসিয়েটেড ফাংশনের সমাধান ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ইউ, তাহলে ইউ দ্বারা কি হবে? ফাংশনটা সিদ্ধ হবে। ফাংশন অফ ডি ওয়াই এর মান ইউ ইকুয়ালস টু 0 সিদ্ধ হলো। এবার ধরে নিলাম যে এই ওয়াই, এই নন হোমোজিনিয়াস সলিউশন, সেখানে ধরে নিচ্ছি যে ওয়াই এর একটা সলিউশন হচ্ছে ভি, ধরে নিলাম ভি। তাহলে ওয়াই এর সলিউশন যদি ভি হয়,
তাহলে এইটা দ্বারা আবার এটা সিদ্ধ হবে, তাহলে এখানে হচ্ছে ফাংশন অফ ডি, এখানে হচ্ছে ভি ইকুয়ালস টু হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স। ওকে, এখন তোমাকে তো আমি একটু আগে বলে রাখছিলাম যে লিনিয়ার ইকুয়েশনে সমাধান যখন দুইটা হয়, যখন ফাইনালি তোমার ইকুয়েশনের সলিউশন বের করতে হবে কার, নন হোমোজেনিয়াসের সলিউশনটা এটার উপরে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? তার মানে কি, এই অ্যাসোসিয়েটেড ফাংশনের যে সলিউশন সেইটা এবং নন হোমোজেনিয়াসের নিজে যে সলিউশন সেটা হচ্ছে এইটা, এই দুইটা সলিউশনের যোগফল দ্বারা আবার কি হবে, এটা সিদ্ধ হবে। তাহলে ফাইনালি আমি ধরে নিলাম যে ফাইনাল সলিউশন বা জেনারেল সলিউশন লিখলাম, ধরে নিলাম জেনারেল সলিউশনটা হচ্ছে ওয়াই এর জেনারেল সলিউশন, দুই ক্ষেত্রেই ওয়াই এর জেনারেল সলিউশন হচ্ছে ইউ আর ভি এর যোগফল। ওকে, কারণ ইউটা হচ্ছে অ্যাসোসিয়েটেড থেকে আসছে আর ভিটা হচ্ছে পুরোপুরি নন হোমোজেনিয়াস থেকে আসছে, তাহলে ইউ আর ভি এর যে যোগফল সেটা দ্বারাও কি হবে, নন হোমোজেনিয়াস সিদ্ধ হওয়ার কথা। ওকে, তাহলে এখন দেখি সিদ্ধ হয় কিনা। তাহলে এই ফাংশনের মধ্যে এখন বসাচ্ছি, এই ফাংশনে এই নন হোমোজেনিয়াস দ্বারা দেখি এই যোগফলটা মানে দুই সমাধানের যোগফলটা সিদ্ধ হয় কিনা। তাহলে বলতে পারি যে ফাংশন অফ ডি, একটু কঠিন লাগবে শুরুর দিকে বাট একটু পরে আবার সহজ লাগবে। দেখো ইউ প্লাস ভি ইকুয়ালস টু হচ্ছে কত, এক্স, হচ্ছে এক্স। ওকে, তাহলে এইটাকে আমি কি বলতে পারি, এরকম, এই যে দেখো ফাংশন অফ ডি, এই ফাংশন অফ ডি দ্বারা ইউ রে গুণ করো, তাহলে ফাংশন অফ ডি ইন্টু হচ্ছে ইউ প্লাস ফাংশন অফ ডি ভি কে গুণ করো ইকুয়ালস টু হচ্ছে এক্স। তো এখন তুমি চিন্তা করো এই ফাংশন অফ ডি অফ ইউর মানটা তুমি কত পাইছো, এই জায়গাতে কত পাইছো, জিরো না, এই জিরো এখানে বসায় দাও, তাহলে ফাংশন অফ ডি ভি ইকুয়ালস টু কত, হচ্ছে এক্স। তাহলে ফাইনালি আমি কত পেলাম, যে ফাংশন অফ ডি ভি ইকুয়ালস টু কত, হচ্ছে এক্স। এখন দেখো হিসাব করে বুঝো, স্যারের কথা বলে এবার ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তুমি যদি বলতা যে নন হোমোজেনিয়াস ফাংশনের শুধু সলিউশন একটা, সেই সমাধান কোনটা, সমাধান হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ভি, আমি তোমার কথা মেনে নিতাম, যে হ্যাঁ এই সমাধান ওয়াই ইকুয়ালস টু ভি একটা সমাধান। এই ওয়াই ইকুয়ালস টু ভি সমাধানের জন্য ওয়াই এর মান যদি ভি বসাই বা ওয়াই ইকুয়ালস টু এম এক্স, মনে করো আসলে ভি বলতে তো বোঝানোর জন্য বলছি, এখানে আসলে ওয়াই ইকুয়াল টু এম এক্স একটা ট্রায়াল সলিউশন হয়তো, সেই ওয়াই ইকুয়ালস টু এম এক্সটাকে আমি ভি দ্বারা প্রকাশ করতেছি। তো ওয়াই ইকুয়ালস টু ভি এটা সমাধান, ওকে ফাইন, একদম ওকে। সে তার জন্য ইকুয়েশনটা সিদ্ধ হচ্ছে যে ফাংশন অফ ডি অফ ভি ইকুয়ালস টু এক্স, এটা ঠিক আছে। কিন্তু আমি অ্যাসোসিয়েটেড ফাংশন থেকে যখন আমি এই ফাংশন অফ ডি অফ ইউ পাইলাম, মানে অ্যাসোসিয়েটেড ফাংশন থেকে যখন আমি ওয়াই এর একটা সলিউশন যখন আমি ইউ বের করলাম, সেই সলিউশন ইউ আর ভি এর যে যোগফল, এই দুইটা যোগফলটাও আবার দেখো, এই ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাইড করতেছে, এই যে ইকুয়েশনটাকে স্যাটিসফাইড করতেছে। দেখো এই ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাইড করতেছে, বুঝে দেখো দুইটা সলিউশনের যোগফল, এই দুইটা সলিউশনের যোগফল ওয়াই ইকুয়ালস টু ইউ প্লাস ভি, দুই সলিউশনের অ্যাসোসিয়েটেড ফাংশনের সলিউশন এবং নন হোমোজেনিয়াস যে সলিউশন, তারা দুইটা মিলে আবার কি করতেছে, ওই দেখো ওই নন হোমোজেনিয়াস সলিউশনকেই আবার স্যাটিসফাইড করতেছে। দেখো ফাইনালি ফাংশন অফ ডি অফ ভি ইকুয়ালস টু কত পেলাম, ফাংশন অফ ডি অফ ভি ইকুয়ালস টু এক্সই পেলাম। তার মানে আমি বুঝে গেলাম যে আসলে নন হোমোজেনিয়াস সলিউশন বের করার জন্য আমার শুধুমাত্র কেবল ওয়াই এর সলিউশন একটা নিলে হবে না, আমার ওয়াই সলিউশন আরেকটা কার কাছ থেকে নিতে হবে, অ্যাসোসিয়েটেড ফাংশনের কাছ থেকেও নিতে হবে। বুঝতে পারলাম? এটা একটা কমন মিস্টেক এবং স্টুডেন্টরা খালি মুখস্থ করে, তারা নন হোমোজেনিয়াস ফাংশনের সলিউশন বলতে তারা চিন্তা করে দুইটা আসবে এইভাবে যোগ করে দেয়, আসলে না, এটা জিনিসটা বুঝে পড়তে হবে। নন হোমোজেনিয়াস সলিউশন শুধুমাত্র একটা সলিউশনের উপর কানেক্টেড না, সে তার অ্যাসোসিয়েটেড ফাংশনের সলিউশনের উপরেও কানেক্টেড, এবং দুইটা সলিউশন যোগ করেও আমি আসলে বুঝতে পারলাম যে তারা আসলে ওই যে ইকুয়েশনটাকে স্যাটিসফাইড করতেছে। হ্যাঁ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট এই চ্যাপ্টারের জন্য। এবার তাহলে আমি বুঝে গেলাম যে নন হোমোজেনিয়াস সলিউশন হচ্ছে আমার, নন হোমোজেনিয়াস সলিউশন হচ্ছে আমার, এই যে এগুলো মুছে দিচ্ছি, এগুলোর আমার দরকার নেই। ওকে, এগুলো আমার থাকুক, এগুলো লিখে দিলাম। নন হোমোজেনিয়াস যে সলিউশনটা পাওয়া যাবে, সলিউশন তো অবশ্যই হবে ওয়াই, তাহলে সলিউশনটা হবে কার, ওয়াই এর সলিউশন। তাহলে ওয়াই এর সলিউশন আসবে দুইটা জায়গা থেকে, দুইটা জায়গা থেকে, একটা আসবে অ্যাসোসিয়েটেড ফাংশন থেকে, আর একটা আসবে হচ্ছে নন হোমোজেনিয়াস ফাংশন থেকে। ওকে, তো এই জেনারেল সলিউশনটাকে যেহেতু দুইটা ভাগে বিভক্ত, অ্যাসোসিয়েটেড ফাংশন থেকে যেই সলিউশনটা আসে তাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন। ওকে, এই কমপ্লিমেন্টারি ফাংশন এইটাকে কমপ্লিমেন্টারি ফাংশন এইটাকে বলা হয়, এইটাকে প্রকাশ করা হচ্ছে ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয়, যোগ। মানে ঘটনাটা হচ্ছে কি, জেনারেল সলিউশনটা আসলে কি হবে,
জেনারেল সলিউশনটা এখানে উপরে লিখতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। জেনারেল সলিউশনটা আসলে এইটা, জেনারেল সলিউশনটা আসলে হওয়ার কথা ছিল, বলছিলাম না জেনারেল সলিউশন হওয়ার কথা ছিল কি, যেহেতু ওয়াই এর সলিউশন দুইটা, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি, এই ধরে নিলাম এই ইউ হচ্ছে একটা হচ্ছে ভি। ওকে, এই ইউটাই হচ্ছে আসলে কমপ্লিমেন্টারি ফাংশন। ইউটাই হচ্ছে আসলে কি কমপ্লিমেন্টারি ফাংশন। এই কমপ্লিমেন্টারি ফাংশনটা কার কাছ থেকে আসবে? অ্যাসোসিয়েটেড যে ফাংশনটা আছে সেই ফাংশনের যেটা সমাধান সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, যাকে আমরা ওয়াইসি দ্বারা প্রকাশ করি। আর একটা সমাধান হচ্ছে ভি। ভি আসবে কার কাছ থেকে? নন হোমোজেনিয়াস পার্টের কাছ থেকে আসবে। তো নন হোমোজেনিয়াস পার্টের কাছ থেকে যে সলিউশনটা আসবে সেটাকে বলা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার ইন্টিগ্রেশন। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি পার্টিকুলার ইন্টিগ্রাল। সাধারণত এইটাই বলে, কেউ পার্টিকুলার ইন্টিগ্রেশন বলে, বাট আসলে নাম হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। হ্যাঁ, তো এই পার্টিকুলার ইন্টিগ্রালকে প্রকাশ করা হচ্ছে ওয়াইপি দ্বারা প্রকাশ করা হয়। এখন তুমি বলবা যে স্যার তার মানে কি? তার মানে ফাইনালি আসলে ওয়াই এর সলিউশনটা কি? ফাইনালি ওয়াই এর সলিউশনটা হচ্ছে আসলে ওয়াইসি প্লাস হচ্ছে ওয়াইপি। আসলে ওই ওয়াইসিটাই হচ্ছে আসলে ইউ, ওয়াইপিটা আসলে ভি। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন মানে ওয়াইসি আসবে কার কাছ থেকে? অ্যাসোসিয়েটেড ফাংশনের যেটা নরমাল সলিউশন, মানে যখন এটাকে অ্যাসোসিয়েটেড ফাংশন হিসেবে লিখবা যে ফাংশন অফ ডি ইনটু ওয়াই ইকুয়ালস টু 0, তখন তার নন হোমোজেনিয়াসের মতো হয়ে গেল। সেই হোমোজেনিয়াস ইকুয়েশনের যেটা জেনারেল সলিউশন আসতো সেটাই হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ফাংশন এই নন হোমোজেনিয়াস ইকুয়েশন সলিউশনের জন্য। আর পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা, সেটা আমি কেমনে বের করবো? পার্টিকুলার ইন্টিগ্রেশন বের করতে হচ্ছে এইভাবে, এই যে ইকুয়েশনটা আছে, আমি এইটা এখানে দাগ দিয়ে দেখাচ্ছি। পার্টিকুলার ইন্টিগ্রেশন। তো পার্টিকুলার ইন্টিগ্রেশন হচ্ছে কি, যেহেতু পি আই মানে হচ্ছে ওয়াইপি, এটাকে এইভাবে লেখে যে পি ডট আই, যেহেতু পার্টিকুলার ইন্টিগ্রাল এইভাবে লিখে পি আই ইকুয়ালস টু লিখে ওয়াইপি। তো ওয়াইপি জিনিসটা কি? এইখান থেকে এই দেখো ফাংশন অফ ডি ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু এক্স না, তুমি এখান থেকে জাস্ট এই ওয়াইটাকে রাখো, এই ওয়াইটাই হচ্ছে ওয়াইপি ইকুয়ালস টু এই ফাংশন অফ ডি কে এটা নিচে ভাগ করে দাও, 1 ডিভাইডেড বাই ফাংশন অফ ডি ইনটু হচ্ছে এক্স। তার মানে হচ্ছে ওয়াইটাকে রেখে তুমি এই ফাংশন অফ ডি কে নিচে পাঠিয়ে দিলে তুমি যা পাবা, এটা সলিউশন করলে তুমি যা পাবা, সলিউশন আমি দেখাবো পরে, যা পাবা সেটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রেশন বা পার্টিকুলার ইন্টিগ্রাল। বুঝতে পারলাম? তার মানে নন হোমোজেনিয়াস সলিউশন সলভ করার জন্য আমার প্রথমত শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত যে প্রথমে তাকে অ্যাসোসিয়েটেড ফাংশন হিসেবে চিন্তা করে সেখান থেকে একটা জেনারেল সলিউশন বের করব, সেই জেনারেল সলিউশনটাকে বলবো হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। আর নন হোমোজেনিয়াস যে ইকুয়েশন যেটা দেওয়া থাকবে সেটাকে আমি এখান থেকে এইভাবে যে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করে নেব, y = 1 বাই ফাংশন অফ d ইনটু x। বের করার পরে এইটার যে ইন্টিগ্রেশন ভ্যালু হবে, এই দুইটার যোগফল হচ্ছে অ্যাকচুয়ালি আমার জেনারেল সলিউশন। এই এতটুকুই এখানে আলোচনা করতেছিলাম। বুঝতে পারলাম? তো আমি একটা সিম্পল একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমার বইয়ের মধ্যে এখানে প্রথম আমি যে অঙ্কটা করব, এখানে আমাকে বলেছে যে ধরো আমি এক্সাম্পল 2 করতেছি, কেমন? এক্সাম্পল 2 করতেছি। তো এক্সাম্পল 2 এর এখানে বইয়ের হচ্ছে এক্সাম্পল 2, আমি এখানে লিখে নিচ্ছি এক্সাম্পল 2। আচ্ছা, তো এক্সাম্পল 2 কি বলতেছে যে ফাইন্ড দ্য, আচ্ছা পার্টিকুলার ইন্টিগ্রালের বাংলা অর্থটা বলে দিচ্ছি, তোমাদের বুঝতে পারার অসুবিধা হতে পারে। পার্টিকুলার ইন্টিগ্রালের বাংলা অর্থ হচ্ছে বিশেষ ইন্টিগ্রাল। হ্যাঁ, বিশেষ ইন্টিগ্রাল। ওকে, বিশেষ ইন্টিগ্রাল। আচ্ছা, তো এক্সাম্পল 2 বলতেছে d ইনটু d স্কয়ার প্লাস 1 ইনটু y ইকুয়ালস টু x কিউব। ওকে, x কিউব। তো বলতেছে ফাইন্ড দ্য yp বলতে পারি, yp অথবা হচ্ছে pi অফ ইট। এটা হচ্ছে প্রশ্ন। বইয়ের মধ্যে প্রশ্নটা আছে এরকম যে এই ফাংশনটার বিশেষ ইন্টিগ্রাল নির্ণয় করতে। বিশেষ ইন্টিগ্রালকে আমি কি দ্বারা প্রকাশ করবো? সেটা হচ্ছে yp দ্বারা প্রকাশ করবো, অথবা পার্টিকুলার ইন্টিগ্রাল দ্বারা প্রকাশ করবো। যে ফাইন্ড দ্য yp অথবা pi অফ ইট, এটা বের করো। হ্যাঁ, তো দেখো আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, তোমরা একটু মিলায় নাও। তো স্যার কি বলেছিলাম এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এটা কি চাইছে, এটা কিন্তু টোটাল সমাধান চায় নাই। আমি আবার বলতেছি, এটা কিন্তু টোটালি সমাধান তারা চায় নাই, তারা চাইছে পার্টিকুলার ইন্টিগ্রেশন। তো পার্টিকুলার ইন্টিগ্রেশন বের করে কেমনে? পার্টিকুলার ইন্টিগ্রেশনটা একটা সমাধান।
বাট টোটাল সমাধান না, জেনারেল সলিউশন না। জেনারেল সলিউশন হতে গেলে এটাকে আবার অ্যাসোসিয়েটেড সমাধান নেওয়া লাগতো, অ্যাসোসিয়েটেড ফাংশন হিসেবে চিন্তা করা লাগতো। তো সেখানে স্যার যাচ্ছি না। এখানে বলতেছে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার কন্ডিশন হচ্ছে এইটা। তো লিখলাম যে সুতরাং ওয়াইপি, ডিরেক্ট লিখলাম এই যে ওয়াইপি, এই যে এখান থেকে চিন্তা করো, এই যেখান থেকে এখানে চিন্তা করো, এই এতটুকু ফাংশন, এই এতটুকু ফাংশনটা হচ্ছে আমাদের ফাংশন অফ ডি, এইটা হচ্ছে আমাদের ওয়াই। এই যে আমাদের ফাংশনগুলো কেমন থাকে, ফাংশন অফ ডি ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স, এই আকারে থাকে। তাহলে ফাংশন অফ ডি বলতে আসে হচ্ছে এইটা, ওয়াই বলতে আসে হচ্ছে এইটা, আর এক্স বলতে আসে কত, এক্স বলতে আসে হচ্ছে এক্স কিউব। এক্স বলতে কত আছে বাবা, এক্স বলতে আসে হচ্ছে এক্স কিউব। তাহলে এইটা হচ্ছে আমাদের আকার, এই যে ওয়াইপি। তাহলে এই পুরো ফাংশনটা এটা নিচে ভাগ করে দাও, তাহলে ভাগ করে দিলে কত হবে, যে 1 ডিভাইডেড বাই ডি ইন্টু ডি স্কোয়ার প্লাস 1, আর এখানে আছে কত, এখানে আছে হচ্ছে এক্স কিউব। আশা করি লাইনটা বুঝতে পারছো। এইটার এখন যে ফলাফল বের হবে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন বা পার্টিকুলার ইন্টিগ্রেশন, পিআই। তো এগুলো মুছে দিচ্ছি, এখন আমি বের করতেছি। দেখো, তো এখন এই জায়গাতে সবসময় না তুমি এই ধরনের অঙ্ক, বিশেষ করে ডান পাশে, এই দেখো এই পাশে যে এই ধরনের পার্টিকুলার ইন্টিগ্রেশন যখন বের করো, তখন তুমি ডান পাশে যখন তুমি দেখবো শুধু এক্স এবং এক্স এর উপরে এম রিলেটেড কোনো পাওয়ার আছে, তখন তুমি সবসময় চেষ্টা করবো যে নিচে যে ফাংশনটা থাকবে, যে ফাংশন অফ ডি যেটা থাকবে, তুমি এই ফাংশন অফ ডিটাকে সবসময় চেষ্টা করবে এইভাবে কনভার্ট করার, যে 1 প্লাস ডি ইনভার্স 1, হ্যাঁ, অথবা 1 মাইনাস ডি ইনভার্স 1, অথবা 1 প্লাস ডি ইনভার্স 2, অথবা 1 মাইনাস ডি ইনভার্স 2। এই টাইপের তুমি ফাংশনগুলোকে কনভার্ট করার চেষ্টা করো, যাতে আমরা দ্বিপদী বিস্তৃতি সূত্র ফেলতে পারি। তো অলরেডি আমার না এখানে সূত্রটা ফেলাই আছে। দেখো এখানে 1 প্লাস ডি, মানে এখানে তো ডি আছে, ডি এর পরিবর্তে এখানে দিছে ডি স্কোয়ার, তখন ইস্যুস না। তো তুমি 1 বাই ডিটাকে এখানে সাইড করে রাখো, আর এখানে কত আছে, এখানে আছে 1 ডিভাইড বাই 1 প্লাস ডি স্কোয়ার, এটাকে সাইড করে রাখলাম, বোঝানোর জন্য একটু এক লাইন বেশি লিখলাম। তো এবার এখানে 1 বাই ডিটা আমি আলাদা করে রাখলাম, আর এইটা মানে কত, এটা মানে হচ্ছে 1 প্লাস ডি স্কোয়ার ইনভার্স 1, আর সাইডে কত আছে এখানে এক্স টু দি পাওয়ার এন। তো লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি, কেমন? আচ্ছা, তাহলে এখানে ঘটনাটা কি ঘটে দেখো, তোমরা ইন্টারমিডিয়েটে তোমরা দ্বিপদী বিস্তৃতিতে পড়েছো যে এরকম, যে 1 প্লাস এক্স ইনভার্স 1, এই সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডট। তো এখানে চিন্তা করো, এখানে হচ্ছে আমার 1 বাই ডি। তো এখানে বলো, এখানে এক্স বলতে তোমার কত আছে, তোমার কাছে এক্স বলতে কত আছে, ডি স্কোয়ার আছে। তাহলে আচ্ছা, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 3, হ্যাঁ, এক্স এর পাওয়ার হচ্ছে 3, ওকে। আচ্ছা, এখন এই 1টা ঠিক রাখলাম, তো মাইনাস এক্স বলতে আছে হচ্ছে ডি স্কোয়ার, তো ডি স্কোয়ার লিখলাম, ওকে, প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স বলতে আছে ডি স্কোয়ার আর সূত্র বলতেছে এক্স স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, হ্যাঁ। এরপরে মাইনাস এক্স বলতে আছে হচ্ছে ডি স্কোয়ার, তার উপরে পাওয়ার হচ্ছে 3, তার মানে কত হয়ে যাবে, এখানে ডি টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 ডট, আর লেখার দরকার নেই, এক্স কিউব। শোনো, তোমার একটা বুদ্ধি শিখাই দিই, তুমি কতক্ষণ পর্যন্ত এই সিরিজটা বসাবা, আমি আবার বলতেছি, তুমি কতক্ষণ পর্যন্ত সিরিজটা বসাবা, তুমি ঠিক ততক্ষণ পর্যন্ত সিরিজটা বসাবা। এই যে স্যারের কথাগুলো শুনো, এই দেখো, মনে করো তুমি এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করতে চাও, তাহলে এক্স কিউবকে ডিফারেন্সিয়েট, ডি দিয়ে কিন্তু ডিফারেন্সিয়েট বোঝায়। ধরো স্যার লিখলাম ডি কিউব এক্স কিউব, এটা কিন্তু ডিফারেন্সিয়েট করা যাবে। দেখো, একটা যদি ডিফারেন্সিয়েট অপারেটর কমাই, তাহলে একটা অ্যাপ্লাই করলে কত হবে, 3x স্কোয়ার। এবার 3টা সামনে চলে আসলো, এবার যদি আরেকটা ডিফারেন্সিয়েট অপারেটর অ্যাপ্লাই করি, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, 3 দুগুণে 6, এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে শুধু 1, অঙ্কের অ্যান্সার হবে 6। কিন্তু তোমাকে যদি আমি বলি যে ডি টু দি পাওয়ার 4x কিউব, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করলে ফলাফল হবে 0। কিভাবে দেখো, যে একটা ডি কমাই দিলাম, দিলে কত হবে, ডি কিউব এক্স কিউব, ওকে। তো বলো ডি কিউব এক্স কিউবের ভ্যালু, যে ডি কিউব এক্স কিউবের ভ্যালু পাইছো তুমি 6, লিখো 6। তো ডিফারেন্সিয়েট অফ 6 মানে কত, ডিফারেন্সিয়েট অফ 6 মানে হচ্ছে 0। তার মানে আমি এখান থেকে কি বুঝলাম, আমি যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব, তার চাইতে ডিফারেন্সিয়াল অপারেটরের অর্ডার যদি এক বেশি হয়, তাহলে ফাংশন 0 চলে আসবে। যেমন দেখো, এখানে ডিফারেন্সিয়েট করবো এক্স কিউবকে, তার পাওয়ার 3, আর ডিফারেন্সিয়াল অর্ডারের পাওয়ার হচ্ছে 3, সমান, তাই ডিফারেন্সিয়েট করা গেছে। কিন্তু এখানে পাওয়ার 3, এখানে 4, তাহলে ডিফারেন্সিয়েট করা যাবে না, ফলাফল আসবে কত, 0। ঠিক এই বুদ্ধিটা এখানে খাটাইতে হবে। দেখো, তোমার এখানে আছে এক্স কিউব, তাহলে তোমার ডি স্কোয়ার এক্স কিউব, এটা অ্যাপ্লিকেবল। ডি টু দি পাওয়ার 4, এটাই 0 হয়ে যাবে। দেখো, ডি টু দি পাওয়ার 4 এক্স কিউব করলে এটাতেই 0 হয়ে যাবে।
আর এইটা তো লেখার প্রশ্নই আসে না, আমি এটা লিখতে ছিল অহেতুক, এটা লেখার দরকার ছিল না। কিন্তু এখানে না একটা প্যাচ আছে, সেই প্যাচটা হচ্ছে এই পুরো ফাংশনকে আবার কত দিয়ে গুণ করা লাগবে, 1/d দিয়ে গুণ করা লাগবে। তো 1/d দিয়ে গুণ করলে ডি স্কোয়ারটা কমে হয়ে যাবে, এখানে ডি একটা কমে যাবে, এখানে ডি একটা কমে যাবে, এখানে ডি একটা কমে যাবে। ওকে, আচ্ছা তাহলে ঘটনাটা হচ্ছে এরকম যে ধরো আমি লিখলাম 1/d, আচ্ছা 1/dটাকে ভিতরে পাঠিয়ে দাও, তাহলে 1/d গুণ হয়ে গেল, এটার সাথে কাটাকাটি গেলে হবে একটা ডি প্লাস এখানে হবে ডি কিউব, এখানে হবে ডি কিউব। দেখো তুমি না একটু সেন্সিটিভ হইতে হবে এগুলো অঙ্ক করার সময়। তুমি যখনই দেখবা এই যেখানে ডি কিউব পাইছি, এখন 1/d দিয়ে যদি আমি এইটাকে যদি ভাগ করি তাহলে d5 হবে, d5 এর সাথে এটার সাথে কানেক্ট করে লাভ নেই, কারণ এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, এটা লেখার দরকার নেই। যখন দেখবা 0 হয়ে যাবে এই পাশটা, তখন ওই অপারেটর না লিখে এখানে শুধু ডট 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 মাইনাস দিয়ে ডট 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 দিয়ে দাও, আর এটা মাইনাস ছিল মাইনাস এক্স কিউব। অহেতুক অনেক বেশি লেখার কোনো মানে নাই। ওকে, তো দেখো তোমরা জানো যে ডি দিয়ে বোঝায় হচ্ছে ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েট, ডি দিয়ে ডিফারেন্সিয়েট বোঝায়, আর 1/d দিয়ে অবশ্যই বোঝা হচ্ছে ইন্টিগ্রেট। কি বুঝাবে? ইন্টিগ্রেট বুঝাবে, মানে ডিফারেন্সিয়েট হচ্ছে ইন্টিগ্রেটের উল্টা। তাহলে 1/dx কিউব, তার মানে 1/dx কিউব মানে কত? আসলে x কিউবকে ইন্টিগ্রেট করতে হবে। তো x কিউবকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কত হবে? x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 মাইনাস d অফ x কিউব, x কিউবকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 3x স্কয়ার প্লাস d কিউব x কিউব, d কিউব x কিউব। তো এখানে তোমাদেরকে আমি একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি, যে ধরো এই ধরো d কিউব x কিউব, d কিউব x কিউব, তুমি যাকে ডিফারেন্সিয়েট করবা, যাকে ডিফারেন্সিয়েট করবা তার পাওয়ার আর ডিফারেন্সিয়াল অপারেটরের অর্ডার যদি সেম হয়, যে সেম হয়, তাহলে অঙ্কের অ্যান্সার হচ্ছে যেই সেম ভ্যালুটা তার ফ্যাক্টরিয়াল হচ্ছে অ্যান্সার। তাহলে মানে তুমি ডিফারেন্সিয়েট করলে এটাই হবে। তাহলে এখানে যেহেতু 3 আছে, 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6, তার মানে এখানে ভ্যালু আসবে 6। বাকিগুলো লিখবো না কেন? মনে করো এখানে যদি d টু দি পাওয়ার 4 থাকতো, যদি d টু দি পাওয়ার 4 থাকতো তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হয়ে যেত 0, পরে সবগুলো 0 হয়ে যেত, কারণ এখানে d এর পাওয়ার খালি বাড়তেই আছে আর x এর পাওয়ার তো কম, সবগুলো 0 হয়ে যেত, সবগুলো বাদ, তার মানে সবগুলো 0 হয়ে যাবে। তাহলে এখানে ফাইনালি অ্যান্সার কত? যে x টু দি পাওয়ার 4/4 মাইনাস 3x স্কয়ার প্লাস 6, এইটা হচ্ছে আমাদের অঙ্কের ফাইনালি আমাদের সলিউশন। তো আমি চেক দিচ্ছি যে আসলে কতটুকু ঠিক আছে। হ্যাঁ, x টু দি পাওয়ার 4/4 মাইনাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 6, এটা হচ্ছে আমাদের অঙ্কের একদম অ্যাকুরেট সলিউশন। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য পার্টিকুলার ইন্টিগ্রেশন চাইছে, মানে ওয়াইপি চাইছে, তো ওয়াইপিটা হচ্ছে আসলে আমাদের এই অঙ্কের জন্য এটা। আশা করি এটা বুঝাইতে পারলাম। হ্যাঁ, আচ্ছা এরপরে আমি চলে যাবো হচ্ছে এক্সাম্পল নাম্বার 3-এ। এক্সাম্পল নাম্বার 3, আচ্ছা তো এক্সাম্পল 3 এখানে বলতেছে যে প্রশ্ন তোমরা পড়ে লিখে নিয়ে পুরোপুরি, আমি হচ্ছে যে মোটামুটি অর্ধেক প্রশ্ন তুলতেছি। d স্কয়ার মাইনাস 4d, এক্সাম্পল 3। আচ্ছা কি বলতেছে? যে d স্কয়ার মাইনাস 4d অফ y ইকুয়ালস টু d স্কয়ার মাইনাস 4d অফ y ইকুয়ালস টু y ইকুয়ালস টু 5, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা প্রশ্ন। হ্যাঁ, তো চিন্তা করো এই যে প্রশ্নটা যে আমার কাছে আছে, হ্যাঁ 5, তো প্রথম দেখাতে না এগুলো বোঝা যায় না যে এটা কি হোমোজেনিয়াস নাকি নন হোমোজেনিয়াস। এটা অ্যাকচুয়ালি নন হোমোজেনিয়াস। কেন? কারণ 5 মানে হচ্ছে কি, 5 এর সাথে মনে মনে তুমি একটা x টু দি পাওয়ার 0 গুণ করতে পারো না। ওকে, তো আমি তোমাদেরকে বলে দিছিলাম যে ফাংশন অফ d আর y ইকুয়ালস টু x, এই টাইপের ইকুয়েশন হলেই সেটা হচ্ছে নন হোমোজেনিয়াস। তো নন হোমোজেনিয়াস হলে তার সলিউশন লাগবে দুই রকম ভাবে, একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড ফাংশন থেকে আসবে, একটা হচ্ছে কি পার্টিকুলার ইন্টিগ্রেশন থেকে আসবে। তো পার্টিকুলার ইন্টিগ্রেশনটা পরে বের করবো, আগে অ্যাসোসিয়েটেড ফাংশনটা, যে অ্যাসোসিয়েটেডটা লিখবো, অ্যাসোসিয়েটেড আসবে এখান থেকে। আচ্ছা লিখতেছি, সমস্যা নেই। তো অ্যাসোসিয়েটেড আসবে হচ্ছে এই এতটুকু থেকে আসবে অ্যাসোসিয়েটেড, যে এখানে হচ্ছে ফাংশন অফ d y ইকুয়ালস টু 0, এখান থেকে আসবে হচ্ছে অ্যাসোসিয়েটেড। ওকে, তো প্রথমে আগে লিখে নাও, যে এতটুকু আগে লিখে নাও প্রথমে, যে লেট y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx be a trial solution of 1, ট্রায়াল সলিউশন অফ 1, এইটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। তাহলে প্রথমে ভাববো কি এটা শুধু অ্যাসোসিয়েটেড, মানে এটা প্রথমে এটাকে ওই যে হোমোজেনিয়াস যেভাবে ভাব করতাম সেই হোমোজেনিয়াস ইকুয়েশনের মতো এই অংশটা বাদ দিয়ে দিবে, এই অংশটা বাদ দিয়ে মনে মনে ভাববো এখানে 0 আছে, এটা তোমরা সমাধান বের করবে। ওকে, তাহলে কি হবে এখানে? যে d স্কয়ার মাইনাস 4d e টু দি পাওয়ার mx ইকুয়ালস টু 0, তাহলে এখানে হবে m স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস 4m e টু দি পাওয়ার mx ইকুয়ালস টু 0। তাহলে e টু দি পাওয়ার mx টা যদি কমন যায়, হ্যাঁ কমন মানে এখানে দুইবার ডিফারেন্সিয়েট করলে m স্কয়ার হবে, এটা তোমার আগের চ্যাপ্টার থেকে শিখে আসার কথা। তাহলে m স্কয়ার মাইনাস এখানে 4m ইকুয়ালস টু 0।
তাহলে এইটার অক্সিলারি ইকুয়েশনটা কত হবে, যে এম স্কোয়ার মাইনাস 4m ইকুয়ালস টু 0, যেটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, সেটা হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন। এখানে সাইড নোট দিয়ে দিবা যে e⁴mx ইজ নট ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে চিন্তা করো, এখান থেকে m এর মান কত হবে, একটা m কমন নিলে m মাইনাস 4 ইকুয়ালস টু 0। সুতরাং m ইকুয়ালস টু একটা হবে, m এর মান হবে 0, আরেকটা হবে কত, 4, 0 আর 4। হ্যাঁ ঠিক আছে। তো 0 আর যে 4 পেলাম, এটা যদি, আবার বলতেছি, যদি এই অঙ্কটা হোমোজেনিয়াস ইকুয়েশন হতো, শুধু হোমোজেনিয়াস ইকুয়েশন হতো, মানে এটা শুধু এখানে যদি 0 থাকতো, তাহলে এইখানে যে m এর মান তুমি 0 পাইছো, এইটা জেনারেল সলিউশনটা কাউন্ট হয়ে যেত। এটা জেনারেল সলিউশনটা আমি কাউন্ট করে ফেলতাম। তাহলে এটা জেনারেল সলিউশনটা আমার এখানে কত ছিল, জেনারেল সলিউশনটা তুমি এইভাবে লিখতা না, এই দেখো তো, তুমি তো বলো তো, তুমি জেনারেল সলিউশনটা তুমি এইভাবে লিখতা, এই যে এইভাবে লিখতে, যে y ইকুয়ালস টু, যে এখানে যেহেতু 0, তার মানে e⁴0x প্লাস হচ্ছে e⁴4x, এখানে তুমি a ইউজ করতে, এখানে b ইউজ করতে। যেটা জেনারেল সলিউশন ছিল, এই জেনারেল সলিউশনটাকে এখন জেনারেল সলিউশন বলবো না, এখন এটাকে বলবো হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। ওকে, কমপ্লিমেন্টারি ফাংশন, যে স্যার লিখে দিলাম এখানে কমপ্লিমেন্টারি ফাংশন। সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন নাম দেবো কি বলতো, কমপ্লিমেন্টারি ফাংশন। তো কমপ্লিমেন্টারি ফাংশনকে বলা হয় কি সিএফ, আর এই তখন এই ওয়াইটার নাম হয়ে যাবে হচ্ছে ওয়াইসি, নাম হয়ে যাবে কি ওয়াইসি। ওয়াই হচ্ছে একটা সমাধান, আর কমপ্লিমেন্টারি হওয়ার কারণে এখানে সি ইউজ করা হয়েছে। বুঝতে পারলাম আশা করি। তাহলে কমপ্লিমেন্টারি সমাধান পেলাম। তো কমপ্লিমেন্টারি সমাধান চাইলে আরেক লাইন তুমি লিখতে পারো, যে এখানে হচ্ছে a e⁴0x, তো মানে এখানে 1 হয়ে যাবে, প্লাস হচ্ছে b e⁴4x, b e⁴4x, কেমন? তো এবার আমার লাগবে কি বলতো ছেলেমেয়েরা, আমার লাগবে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। হ্যাঁ, পিআই লাগবে। তো পিআই বের করার জন্য এই ধরনের ফাংশনটা ছিল মূলত এটা পিআই মানে হচ্ছে আটটা সমাধান। আমি প্রথমে একটা সমাধান বের করলাম, একদম শুরু থেকে যে বলতেছি, একটা সমাধান বের করলাম, এখন আমাকে আটটা সমাধান বের করতে হবে। তো লিখলাম হচ্ছে পিআই মানে পার্টিকুলার ইন্টিগ্রাল। আমি পুরোপুরি লিখে নাও যে পার্টিকুলার ইন্টিগ্রাল। তো পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে কত, পি ডট আই, এটাকে লিখবো হচ্ছে ওয়াইপি। ওয়াইপিটা কি, ওয়াইপিটা হচ্ছে এই যে 1/1 ফাংশন অফ ডি ইন্টু হচ্ছে এক্স। তো এখানে এক্স বলতে কত, এখানে ফাংশন অফ ডি বলতে কত আছে, ফাংশন অফ ডি বলতে এই ওয়াইটা এখানে স্যার রাখছে, এই ওয়াইটা হচ্ছে ওয়াইপি, আর ফাংশন অফ ডি হচ্ছে d² - 4d। এই d² - 4dটা তুমি এখানে নিচে নিয়ে আসো। বুঝতে পারলাম? আর এখানে আছে কত, 5 × x⁴ 0, তো তাহলে শুধু 5 এখানে রাখো, এই 5 এখানে তুমি শুধু কত লিখবে, শুধু কেবল 5 লিখবে। আচ্ছা, এখন তোমার টার্গেট কি, শোনো, সব সময় তোমার টার্গেট থাকবে হচ্ছে, দেখো সূত্রগুলো আমাদের কেমন, এই দেখো সূত্রগুলো আমাদের কেমন, এই যে সূত্রগুলো হচ্ছে আমাদের এই টাইপের, এই দেখো যে 1 + x ইনভার্স 1, 1 - x ইনভার্স 1, 1 + x ইনভার্স 2, এই টাইপের সূত্র। হ্যাঁ, তো সূত্রের জন্য আমার একটা 1 বানাইতেই হবে। তো সব সময় তুমি টার্গেট করবা, তোমার টার্গেট থাকবে এরকম, যে স্যার টার্গেটটা হবে এরকম, যে ফাংশনটা দিবে, এই ফাংশনটা দেখবে যে কার অর্ডার কম আছে, কার পাওয়ার কম আছে। যেমন দেখো ডি এর উপরে পাওয়ার 2, আর এখানে 4d আছে, এর উপরে পাওয়ার কম আছে। যেই জিনিসটার পাওয়ার কম তুমি সেটা কমন নিয়ে ফেলবা, পাওয়ার বেশি যেটা সেটা কমন নিবা না। যেটা পাওয়ার কম, যেমন এখানে 4d এর পাওয়ার কম, এই 4dটা তুমি কমন নিয়ে ফেলবা। যেটা পাওয়ার কম সেটা অলওয়েজ কমন নিয়ে ফেলবা। তাহলে 1 এখানে 4d, এইখানে d² নিচে তুমি 4d পাঠাই দাও, কারণ এখানে তো 4d নাই, আছে নাই। তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে -1 ইন্টু হচ্ছে 5। তাহলে এখানে আমি বলতে পারি যে 1/4d, এই 1/4dটা বাইরে থাকলো, আর এখানে কত হইলো, এই d² যদি কাটাকাটি করি, তাহলে এখানে কত হবে, এখানে হবে কত, এখানে হবে d/4, এখানে হবে d/4। তো লিখো d/4 -1। হ্যাঁ, ওকে, আর ইন্টু হচ্ছে 5। তো আমাদের সূত্রগুলোতে কেমন ছিল, সূত্রগুলো ছিল 1টা ছিল আগে, সূত্রগুলো হচ্ছে 1 আগে, তাই এই 1টাকে আগে আনবো, তো একটা মাইনাস কমন নাও। তাহলে -1/4d, এখানে তাহলে কত হইলো, যে 1/1 - d/4, আর এখানে হচ্ছে 5। আশা করি এটা বুঝাতে পারছি। এবার তুমি এগুলোকে উল্টায় দাও। ওকে, তো এগুলো মুছে দিচ্ছি। এবার তুমি এটাকে লিখতে পারো যে স্যার -1/4d, এটাকে উল্টাই দিলে কত হবে, যে 1 - d/4, এটা হচ্ছে ইনভার্স 1, আর এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5। তো এখন আমাদের মূল সূত্র কি, মূল সূত্র হচ্ছে 1 - x ইনভার্স, সূত্র হচ্ছে 1 + x + x² প্লাস, এবার হাবিজাবি টাইপের।
তো তুমি এখানে লিখতে পারো যে স্যার 1 মাইনাস 4d, তাহলে 1 প্লাস এক্স, এক্স বলতে আছে ডি বাই 4, দ্যাট মিনস ডি বাই 4 প্লাস ডি স্কোয়ার বাই এই যে এক্স স্কোয়ার মানে ডি স্কোয়ার বাই 16। আর লেখার দরকার নেই, কারণ অলরেডি 5 এর সাথে এখানে আছে এক্স টু দি পাওয়ার 0, তো এক্স এর পাওয়ার অলরেডি আছে 0। তুমি এখানে আর বেশি অর্ডার বাড়ায় কোনো লাভ আছে? কোনো লাভ আছে তোমার? কোনো লাভ নেই, কারণ এটা এমনিতে 0 হয়ে যাবে। বুঝছো কটা না? কারণ এই 1/d দ্বারা এখন ভাগ করবো, আচ্ছা ভাগ করি, সমস্যা নেই। যে 1/4 এই 1/d দ্বারা গুণ করো, তাহলে এখানে 1/d, বুঝলাম। ওকে, তুমি এই 1/d দ্বারা যদি d কে গুণ করো, গুণ না করেও পারতাম, আরেকভাবে করতে পারতাম, সমস্যা নেই। 1/d দ্বারা d যদি গুণ করি তাহলে কত হবে? এখানে হবে শুধু কেবল 1/4 d কাটা, প্লাস এই 1/d দ্বারা যেটাকে গুণ করি তাহলে কত হবে? উপর হবে d, নিচে হবে 16, প্লাস ডট 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 ডট, এর এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5। ওকে, তো এবার এখানে চিন্তা করো, এখানে কত হবে? এখানে হচ্ছে মাইনাস 1/4, 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেট, তাহলে ইন্টিগ্রেট করবো কাকে? 5 কে, তো 5 কে ইন্টিগ্রেট করলে কত হবে? 5x, কারণ ইন্টিগ্রেট অফ এই যে বিষয়টা হচ্ছে সেরকম, ইন্টিগ্রেট অফ 5 dx, তো 5 চলে যাবে সামনে, dx কে ইন্টিগ্রেট করলে হবে x, এগুলো 5x। 1/4 ইন্টু 5 মানে হচ্ছে 5/4, ডিফারেন্সিয়েট অফ 5 মানে 0, আর এখানে যেহেতু d তার মানে হচ্ছে এরপর আরো অনেকগুলো d ছিল, সেগুলো 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমার এটার ভ্যালু কত? ফাইনালি হচ্ছে আমার এটার ভ্যালু সম্ভবত এইভাবে রাখছে ওরা। আচ্ছা, ওরা একটা গুণ টুন করছে, তো যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে মাইনাস, আচ্ছা মাইনাস 5x/4 প্লাস হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 5/16, মাইনাস 5/16, এইভাবে হচ্ছে ওরা অ্যান্সারটা রাখছে, এইভাবে ওরা অ্যান্সারটা রাখছে। আচ্ছা, এখন এইটা অ্যান্সার বুঝছি আমি, ওকে সমস্যা নেই, বাট তুমি চাইলে এটাকে আরেকভাবে করতে পারতা। তুমি চাইলে এটাকে এইভাবে চিন্তা করতে পারতো, স্যার আমি এটাকে এইভাবে করবো না। তুমি এভাবে করতে পারতা যে প্রথমে এভাবে চিন্তা করতে পারতা যে আচ্ছা থাক, প্রথমে ডিফারেন্সিয়েট করার পরে ইন্টিগ্রেট করতে পারতা, থাক অত ঝামেলা না যাই। তাহলে এখন একটা কাজ করো, এখন আমার ফাইনালি সলিউশন লাগবে জেনারেল সলিউশন। তো জেনারেল সলিউশনটা আসলে কি কি বলতো? এটা হচ্ছে কার ভ্যালু? এটাও কিন্তু আসলে আমার ওয়াইপির ভ্যালু, এটা হচ্ছে ওয়াইপি এর ভ্যালু, ওয়াইপি, এটা হচ্ছে ওয়াইপি এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াইসি। তাহলে ফাইনালি আমার নন হোমোজিনিয়াসের জন্য আমার যে জেনারেল সলিউশনটা লাগবে সেটা হচ্ছে দুইটা জিনিসের কম্বিনেশন। তো দেখলাম জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন হচ্ছে দুইটা জিনিসের কম্বিনেশন, একটা হচ্ছে ওয়াইসি, একটা হচ্ছে ওয়াইপি, মানে কমপ্লিমেন্টারি ফাংশন এবং হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশন। তাহলে ওয়াইসির মান হচ্ছে যে এইটা a প্লাস বি ই টু দি পাওয়ার 4x প্লাস, এইটা হচ্ছে আমাদের সলিউশন। তাহলে ওয়াইপি হচ্ছে মাইনাস 5x/4 মাইনাস 5/16, এইটা হচ্ছে আমাদের ফাইনালি সলিউশন। বুঝতে পারলাম? ওকে, এবং এটা লেখা উচিত হচ্ছে এইভাবে লিখতে পারলে আরো সুন্দর হয়, কারণ ওয়াইটা হচ্ছে কার ফাংশন? হচ্ছে এক্স হলো এক্স এর ফাংশন, লেখা উচিত এইভাবে যে ওয়াই অফ এক্স, এখানে এক্স লেখা ভালো, a প্লাস বি ই টু দি পাওয়ার 4x মাইনাস 5x/4 মাইনাস 5/16। তো এইভাবে লিখতে পারলে আরো সুন্দর হয় আর কি, হ্যাঁ, বাট না লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, তো এইবার পরের অঙ্কে স্যার চলে যাচ্ছি, এটা হচ্ছে যে এক্সাম্পল 4 আশা করি তোমার, আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি। এক্সাম্পল 4 এটা তোমরা পারবে, এক্সাম্পল 4। ওকে, দেখো এই অঙ্কগুলোর মূল সমস্যাটা হচ্ছে, তোমাদের ওয়াইপি, যেটা কমপ্লিমেন্টারি ফাংশন সেটা তো নন হোমোজেনিয়াস ইকুয়েশনের মতো অ্যাসোসিয়েটেড ফাংশন ধরে নিবা, তো তোমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি হচ্ছে এগুলো ওয়াইপি গুলো হচ্ছে সমস্যা, আমি ওয়াইপি গুলো হচ্ছে বের করে দিব। হ্যাঁ, তো এক্সাম্পল 4 বলতেছে এরকম, এক্সাম্পল 4, আচ্ছা তো এক্সাম্পল 4 এখানে বলতেছে যে পার্টিকুলার ইন্টিগ্রেশন। আচ্ছা, এক্সাম্পল 4 আগে এটা তুলে নেই, প্রশ্নটা তুলে নিচ্ছি, সেটা হচ্ছে d² - 4 ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রেশন। তো তুমি এটাকে আগের মতো করে সবকিছু করে তুমি এটার বের করে নিবা, তুমি এটার কমপ্লিমেন্টারি ফাংশন বের করে নিবা অ্যাসোসিয়েটেড ফাংশন থেকে, ওই হোমোজিনিয়াসের মতো করে। আমি এটার পার্টিকুলার ইন্টিগ্রেশনটা করে দিচ্ছি, পিআই বের করে দিচ্ছি। তো পিআইটা হচ্ছে ওয়াইপি, বলছিলাম পিআই বের করার জন্য এই ওয়াইটাই ওয়াইপি, এটাকে এখানে পাঠিয়ে দিবা যে d² - 4 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার, d² - 4 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে স্যার এটাকে কি বলতে পারি? এখন দেখো এইখানে আমি তোমাকে একটু আগে না শিখাইলাম যে যেটার পাওয়ার কম, যখন এখানে d² আছে, এখানে কিন্তু মনে মনে d টু দি পাওয়ার 0 আছে, তো যেহেতু এটা পাওয়ার কম তুমি এটাই কমন নিবা, যেটা পাওয়ার কম সেটা কমন নিবা। তাহলে এখানে 4, তাহলে কত হলো d²/4 মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। তুমি d² আবার কমন নিতে যাও না, যেটা পাওয়ার কম সেটা কমন নিবা। এখন সূত্র মেলানোর জন্য এখানে মাইনাসটা কমন নাও,
তাহলে এখানে হবে 1 মাইনাস ডি স্কোয়ার বাই 4। ওকে, তাহলে -1/4টা বাইরে রাখলাম, 1 মাইনাস ডি স্কোয়ার ইনভার্স 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। বুঝতে পারছি? এখন এই -1/4টা বাইরে থাকুক, -1/4টা বাইরে পড়ে থাকুক, 1 মাইনাস ডি স্কোয়ার বাই 4 ইনভার্স 1, তার মানে এই সূত্র কি 1 মাইনাস এক্স ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে তুমি লিখতে পারো যে সূত্র হচ্ছে কত 1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে 1 প্লাস এক্স, এক্স বলতে কত, এক্স বলতে আছে ডি স্কোয়ার বাই 4, লিখলাম ডি স্কোয়ার বাই 4 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি করি তাহলে এক্স স্কোয়ার করলে কত হবে, এখানে এটা তো হচ্ছে এক্স, এটাকে স্কোয়ার করলে কত হবে, হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4, নিচে হয়ে যাবে 16। আর লেখার দরকার নেই, কারণ আমার এখানে ডান পাশে এক্স এর পাওয়ার আছে অনলি 2, আমি এতগুলো অপারেটর দিয়ে কি করবো, কি অলরেডি এটাতেই 0 হয়ে যাবে, ডট 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 দিয়ে লাস্টে এখানে লিখো এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখলাম হচ্ছে কত -1/4, এই 1 এর সাথে তুমি এক্স স্কোয়ারটা গুণ করে দাও, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার। তোমাকে তো একটু আগে না আমি শিখাইলাম, একটু আগে কিন্তু তোমাকে শিখাইছি যে ডি স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার, তো ডিফারেন্সিয়েট করবো তুমি এক্স স্কোয়ারকে, এই দেখো ডিফারেন্সিয়েট করবো হচ্ছে এক্স স্কোয়ারকে, এক্স এর পাওয়ার আর ডি এর পাওয়ার হচ্ছে সেম, মানে ডি এর অর্ডার সেম, যখন অর্ডার সেম তখন এটার অ্যান্সার হবে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তার মানে 1/4 ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে 2 প্লাস, আর এখানে এক্স স্কোয়ার আর ডিফারেন্সিয়াল অপারেটরের অর্ডার হচ্ছে 4, মানে বেশি আছে, বেশি মানে এটা 0 হয়ে যাবে, এটা 0, ডিফারেন্সিয়েট তুমি করে দেখো ফলাফল 0 আসবে, আর বাকিগুলো তো আরো 0 আসবে, কারণ এখানে যদি ডি টু দি পাওয়ার 4 হয়, পরেরটা 100% ডি টু দি পাওয়ার 6 বা ডি টু দি পাওয়ার 8 এইটা বের আসবে। ওকে, তাহলে এখানে কত হবে -1/4, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে 4 কাটাকাটি করলে হচ্ছে হাফ, তাহলে এখানে ভ্যালু হচ্ছে কত -x²/4 প্লাসে মাইনাসে -1/8। হ্যাঁ ঠিক আছে, এই তো এটা হচ্ছে আমাদের ওয়াইপি। তো তুমি তোমার মন মতো করে তুমি এখান থেকে হচ্ছে যে কমপ্লিমেন্টারি ফাংশন বের করে কমপ্লিমেন্টারি ফাংশনের সাথে এই ওয়াইপিটা তুমি যোগ করে দিলে তোমার অ্যান্সার তুমি পেয়ে যাওয়ার কথা, ওকে, তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 4। আমি হচ্ছে যে এরপরে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে যে এক্সাম্পল 5টা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো এক্সাম্পল 5টা আবার একটু ডিফারেন্ট, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির নন মেজর পরীক্ষাতে আসছে, তো এগুলো সবগুলো আসলে একই রকমের। হ্যাঁ, তো প্রথমে এক্সাম্পল 5, ভয় পাবে না। হ্যাঁ, অঙ্ক যেরকমই হোক, অঙ্ক আসলে নিজের মন মতো করে করার চেষ্টা করবা, বইয়ের মতো করে না করে তুমি তোমার মন মতো করে করার চেষ্টা করবা। আচ্ছা, এক্সাম্পল 5, তো এক্সাম্পল 5টা এখানে স্যার লিখতেছি। আচ্ছা, এখানে কত বলতেছে তারা, যে 2d স্কোয়ার প্লাস 5d, 2d স্কোয়ার প্লাস 5d প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কত বলতো, ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার। হ্যাঁ, ওকে, তো এটা হচ্ছে একটা নন হোমোজেনিয়াস ইকুয়েশন, বোঝা যাচ্ছে। তো প্রথমে এটাকে লিখলাম যে ওই যে প্রথমে তুমি কিন্তু এগুলো লিখে নিবা যে লেট y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন অফ, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিবা। তারপরে অক্সিলারি ইকুয়েশনটা কেমন হবে, অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালের মতো, তাহলে আমি সরাসরি অক্সিলারি ইকুয়েশন দিয়ে শুরু করলাম। ওকে, তাহলে এখানে হবে 2m স্কয়ার প্লাস 5m প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। বাট আমি এইভাবে শুরু করলে তুমি এইভাবে লিখবা না, এইভাবে শুরু করলে অঙ্কের মার্ক 4 হলে তুমি একবার 2 পাবা। হ্যাঁ, মার্ক কমাই দিবে স্যাররা। আমরা ভালো পরীক্ষা দিয়ে আসি কিন্তু বুঝতে পারি না যে মার্কটা আসলে কেন কমে যাচ্ছে। আমি আবার বলতেছি, আমাদের দেশে যে বইগুলো পাওয়া যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ান বিভিন্ন বইয়ের কাটছাট করা বই, এগুলো আসলে কোনোটা অরিজিনাল কপি না, বিভিন্ন ইন্ডিয়ান বইগুলোকে কাটছাট করে এই বইগুলো আসলে ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, তো এবার 2, এই যে এখন মিডল টার্ম করলাম, তার 2 গুণে 4, তাহলে লিখলাম 2m স্কয়ার প্লাস 4m প্লাস m প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে 2mটা যদি কমন যায় তাহলে এখানে হবে m প্লাস 2, আর এখানে প্লাস 1 কমন গেলে হবে m প্লাস 2, তাহলে এখানে m প্লাস 2 কমন গেলে এখানে হবে 2m প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এইখানে বোঝাই যাচ্ছে যে m প্লাস 2 ইকুয়ালস টু একবার 0 হবে, আর 2m প্লাস 1 ইকুয়ালস টু একবার 0 হবে। তার মানে সুতরাং m এর মান পাওয়া যায় -2 আর 2m এর মান পাওয়া যায় -1, তার মানে m এর মান হবে কত -1/2, অর্থাৎ m এর ভ্যালু হবে দুইটা, -1/2 একটা আর এটা হচ্ছে -2। তো এখান থেকে যদি এটা হোমোজেনিয়াস ইকুয়েশন হইতো এখান থেকে তুমি সরাসরি জেনারেল সলিউশন লিখতে পারতে, বাট ইটস নট জেনারেল সলিউশন, এখান থেকে বের করতে হবে কমপ্লিমেন্টারি ফাংশন CF, CF YC। তাহলে a e টু দি পাওয়ার, ওই যে e টু দি পাওয়ার mxb হচ্ছে আমাদের সলিউশন, এই যে e টু দি পাওয়ার mxb ছিল আমাদের ট্রায়াল সলিউশন। তাহলে m এর মান প্রথমে লিখলাম -1/2 ইনটু x প্লাস b e টু দি পাওয়ার -2 ইনটু x, মানে তুমি আগে পরে লিখলেও কোনো সমস্যা নেই।
কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের ওয়াই সির ভ্যালু। হ্যাঁ, ওয়াই সির ভ্যালু ঠিক আছে, ওয়াই সির ভ্যালু ওকে, ঠিকঠাক আসছে। এখন আমাদের বের করতে হবে কি, বের করতে হচ্ছে ওয়াইপি, মানে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশন। তো পিআই বের করব, এটা থাকুক, পিআই আমরা বের করব। তো লিখলাম, তোমরা কিন্তু লিখে নিবা যে সুতরাং পার্টিকুলার ইন্টিগ্রেশন বা পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই, এভাবে লিখে নিবা। তবে সরাসরি ওয়াইপি তে চলে গেলাম। ওয়াইপি হচ্ছে এই ওয়াইটা, এই ওয়াইটাই হচ্ছে ওয়াইপি, আর এই ফাংশনের ভিতরে হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে 2d² প্লাস 5d প্লাস হচ্ছে 2 ইনটু হচ্ছে x স্কয়ার। ওকে, তো এখন দেখো এই যে সমীকরণটা, এই যে সমীকরণটা, এই যে এই সমীকরণটা অনেকটা এই টাইপের সমীকরণ, ax² প্লাস bx প্লাস c সমীকরণ। বাট আমার সূত্রের জন্য আমার একটা 1 দরকার। তার কি দরকার? 1 দরকার। তাই ইকুয়েশন যখন এই টাইপের আসবে তখন তুমি সিটা কমন নিবা। কি কমন নিবা? সিটা কমন নিবা। আমার কথাগুলো শুনো, পরে পেঁচ লাগাই ফেলবা। এই সিটা কমন নিবা। তাহলে এখানে সি বলতে কত আছে ছেলেমেয়েরা বলো তো? সি বলতে আছে হচ্ছে 2, তুমি এই 2টা কমন নিবা। তাহলে 2 যদি তুমি কমন নাও, তো 2 কমন গেলে আসলে ঘটনাটা কেমন? 2 কমন গেলে এই 2টা হয়ে যাবে 1, এই যে এই 2টা হয়ে যাবে 1, আর এইখান থেকে এটা 2 কমন যাবে। তাহলে লিখো 2d² বাই 5d ডিভাইড বাই 2, এইটা এইভাবে রাখো, ইনটু হচ্ছে x স্কয়ার। আশা করি লাইনটা বুঝছো। এই 2টা কমন গেছে, 2টা হয়ে গেছে 1, আর 2d² প্লাস 5d থেকে তুমি হচ্ছে 2টা কমন নিছো, তাই এটা ভাগ হয়ে গেছে। ওকে, এবার তুমি এইটাকে হাফটাকে বাইরে রাখো, এইটাকে লিখলা 1 প্লাস 2d² প্লাস 5d বাই 2, কেমন? তার উপরে দিলে হচ্ছে ইনভার্স 1 ইনটু হচ্ছে x স্কয়ার। ওকে, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা হচ্ছে 1 প্লাস x ইনভার্স 1, সূত্র হচ্ছে 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস। তাহলে এখানে 1 হচ্ছে এত, আর x বলতে আমি কত বুঝবো? x বলতে আসলে আমি এইটাকে বুঝবো, x বলতে আমি আসলে এইটাকে বুঝবো, আর কোনটাকে বুঝবো না। তো তাহলে আমার পরের লাইনটা কি দাঁড়ায়? ওকে, মুছে দিচ্ছি, অঙ্কটাই মুছে দিচ্ছি, এগুলো দরকার নেই। হ্যাঁ, তাহলে চিন্তা করো এইভাবে যে ওয়াইপি এর পরের লাইনটা কত হয়, যে ওয়াইপি এর পরের লাইনটা কি দাঁড়াবে? এখানে হচ্ছে হাফ। ওকে, তাহলে 1 প্লাস এক্স, আচ্ছা এখানে ব্র্যাকেট দিলাম 1 প্লাস এক্স, এক্স বলতে হচ্ছে এইটা, তো লিখলাম স্যার 2d² প্লাস 5d বাই 2, 1 প্লাস সরি সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স, তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস, প্লাস হচ্ছে এটার উপরে স্কয়ার 2d² প্লাস হচ্ছে 5d ডিভাইড বাই 2, তার উপর হচ্ছে স্কয়ার মাইনাস কিউব। এখন কিউব আমি লিখবো না, কেন লিখবো না? কারণ দেখো এইখানে ঘটনাটা করতেছে কি, দেখো এটা সমস্যা না। আচ্ছা ধরো আমি এখানে ডট 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 দিয়ে দিলাম, শেষে হচ্ছে এক্স কিউব, আমার এক্স স্কয়ার, হ্যাঁ শেষে হচ্ছে এক্স স্কয়ার। তো আমার এক্স এর উপরে সর্বোচ্চ পাওয়ার কত আছে? সর্বোচ্চ পাওয়ার আছে হচ্ছে এক্স স্কয়ার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। অলরেডি এখানে কিন্তু ভিতরে আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে যাবে। তো ভিতরে যদি আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে, তাহলে আরেক গ্যাঞ্জাম। কেমনে আরেক গ্যাঞ্জাম? এই দেখো 2d স্কয়ারটা হয়ে যাবে কত? 4d টু দি পাওয়ার 4। এখানে a প্লাস b হলে কত হবে? 5 দুগুণ, ওই যে দেখো 5 দুগুণ 10, তার মানে হচ্ছে 20d কিউব প্লাস 25d স্কয়ার, 25d স্কয়ার। দেখছো ঘটনাটা? বুঝতেছো আসলে এই ঘটনাটা ঘটতেছে, এই যে 25, এই 5 5 25d স্কয়ার, এগুলা কিন্তু ঘটবে, হ্যাঁ, ডিভাইড বাই 2। তার মানে এখানকার d টু দি পাওয়ার 4 এর জন্য শূন্য হয়ে যাবে, d কিউবের জন্য শূন্য হয়ে যাবে, কারণ অপারেটর এখানে বেশি। d স্কয়ারের জন্য আবার টিকে থাকবে, d স্কয়ারের জন্য আবার সে ঠিকই টিকে থাকবে। বুঝাইতে পারলাম? ওকে, টিকে থাকবে। আচ্ছা, আর এর বাইরে যদি আমি নিতাম, যদি এরপরে যদি আমি লিখতাম যে না আরেকটা পদ দেখে যদি লিখতাম এক্স কিউব, তাহলে সেখানে পড়তো কার সূত্র? a প্লাস b হোল কিউব সূত্র। তখন ডিফারেনশিয়াল অপারেটরের অর্ডারটা এটার সাথে বেশি হয়ে যেত, হলে সবগুলো জিরো হতো, তাই লিখি নেই। হ্যাঁ, তো দেখো এইখানে এবার হচ্ছে এটাকে যদি সিম্পলিফিকেশন করি, তাহলে এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে 1 মাইনাস, তুমি এটাকে ভাগ করে দাও, এই যে 2d² বাই 2 প্লাস 5d বাই 2 আলাদা করে দিলা, এখানে প্লাস হবে না, প্লাস মাইনাস গুণ করলে এখানে মাইনাস হয়ে যাবে, কেমন? ওকে, এখানে তুমি a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলো, তাহলে 2, তাহলে এখানে হবে, এখানে 2 টা 2 এর উপর স্কয়ার করলে এখানে যাবে 4, 2d স্কয়ার করলে হবে 4d টু দি পাওয়ার 4d টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2ab, তাহলে 2ab মানে হচ্ছে কত? 2 ইনটু 2d স্কয়ার ইনটু হচ্ছে 5d। তাহলে যদি সবগুলো গুণ করি, তাহলে 2 করে 4, তারপর হচ্ছে 20d কিউব প্লাস হচ্ছে 25d স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেললাম। এখানে হচ্ছে মাইনাস ডট 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 ডট, এখানে হচ্ছে x স্কয়ার, এটা হচ্ছে x স্কয়ার, কেমন? তো এখন এখানে ইন্টারেস্টিং পার্ট অফ দিস, যে তুমি এখানে যেহেতু d স্কয়ার আছে, d আছে, এগুলোর সাথে এটা ডিফারেন্সিয়েট করা যাবে, কিন্তু এখানে যে d টু দি পাওয়ার 4,
ডি টু দি পাওয়ার 4 মানে কত? এখানে অপারেটর বেশি, ফাংশনের এখানে পাওয়ার কম, এখানে অর্ডার বেশি, এখানে পাওয়ার কম, তার মানে এই দুইটার জন্য এটা 0 হয়ে যাবে, তাই এই দুইটা লিখবো না, লিখবো শুধু এইটা। তাহলে এখানে লিখতে পারি এইভাবে যে স্যার হাফ ইন্টু 1 মাইনাস এই যে 2 এ কাটা, তার মানে এখানে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 5/2 ইন্টু ডি প্লাস, হ্যাঁ দেখো স্যার কিন্তু এগুলো কিছুই লিখবো না, এই যে এইগুলো লিখবো না, বুঝাই দিচ্ছি, এই যে এইটা লিখবো না কারণ এগুলো পাওয়ার বেশি, ফাংশনের মানে ফাংশনের পাওয়ারের চাইতে অর্ডার বেশি, তাহলে এখানে লিখবো হচ্ছে কত? 25 ডি স্কোয়ার বাই 4, তো লিখলাম 25 ডি স্কোয়ার বাই 4, 25 ডি স্কোয়ার বাই 4, 25 ডি স্কোয়ার বাই 4 মাইনাস ডট এখানে হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি অবস্থা? এখানে হচ্ছে এখানে এই যে হাফটা রাখলাম, এই এক্স স্কোয়ার দিয়ে তুমি 1 কে গুণ করলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মানে কত? এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, তো তোমাকে তুমি বলেই দিছি যে ডি স্কোয়ার এক্স স্কোয়ার মানে কত? এক্স এর পাওয়ার যা অপারেটরের অর্ডার তা, তার মানে সমান সমান হয়ে যাবে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তার মানে এখানে ভ্যালু হবে 2 মাইনাস 5/2 ডিফারেন্সিয়েট অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x, এই 2 কাটা প্লাস 25/4 ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে কত? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2। ওকে, তো এবার তুমি এই যে 2 এর সাথে আবার এই 4 এর কাটাকাটি করলে হবে 2, পরের লাইনটা একটু গোছাই লিখলে আশা করি আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে স্যার লিখতে পারি যে এখানে হচ্ছে হাফ এক্স স্কোয়ার মাইনাস 2, এখানে হচ্ছে মাইনাস 5x, আর এখানে হচ্ছে প্লাস 25/2, 25/2 কেমন? তো এবার এখানে হচ্ছে উপরে স্যার একটু মুছে দিচ্ছি, এগুলো দরকার নাই। আচ্ছা, এগুলো যদি স্যার মুছে দেই তাহলে এখানে কত আসবে? ওয়াইপি এর ভ্যালুটা এখানে কত হয়? যে ওয়াইপি এর ভ্যালু কি দাঁড়াবে? এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, ওকে মাইনাস 5x, এইটাও তুমি ঠিক রাখো, এটা তুমি ঠিক রাখো। এই 25/2 এর সাথে -2টাকে তুমি লসাগু করো। ওকে, তো লসাগু করলে এখানে ধরে নিলাম 25 সামনে থাকলো 2, আর এখানে হয়ে যাবে -4, তাহলে এখানে আলটিমেটলি ভ্যালু কত হবে? হাফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 21/2, এটা হচ্ছে আমাদের ওয়াইপি এর ভ্যালু। এখন বইয়ের মতো করে কিছু লেখার দরকার নেই, তুমি জাস্ট ফাইনালি যেভাবে পাইছো, বই কিভাবে রাখছে আই ডোন্ট নো, ওরা সম্ভবত এক্সাম্পল 5-এ হ্যাঁ ওরা এভাবে রাখছে, বাট তুমি অনেক সময় দেখা যায় কি হাফ দিয়ে এগুলোকে গুণ করে দেয়, গুণ করার দরকার নেই, তুমি সরাসরি লিখবা জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন। তো তুমি জেনারেল সলিউশনটা লিখবে, লিখে y ইকুয়ালস টু কত? yc প্লাস হচ্ছে yp, তাহলে yc এর মান তোমার কাছে দেওয়াই আছে, দেওয়া আছে না? এইটা হচ্ছে yc মানে কত? a e টু দি পাওয়ার মাইনাস x/2 প্লাস হচ্ছে b e টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস এটা হচ্ছে তোমার yp, ypটা কত? ypটা হচ্ছে এখানে হাফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস প্লাস হচ্ছে এখানে 21/2, 21/2, এইটা হচ্ছে তোমাদের অঙ্কের সলিউশন। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকবে, কোনো বাড়ি কাজ দিচ্ছি না, যেটুকু আমি করিয়েছি এটা বারবার করে করবে, পারলে লেকচারটা 2বার দেখবে, ওকে 2বার নোট করবে, এটা ভালো হবে। ওকে।